বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা আজকে সকলকে, সমস্ত দর্শকদেরকে। আজকে দর্শকদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং আজকের যে আলোচনা, এই আলোচনাতে দুজন বিশিষ্ট অতিথিদেরকে আমরা পেয়েছি। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি হাইকোর্টের একজন আইনজীবী বিশিষ্ট হয় এবং তিনি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন, ভূতপূর্ব মেয়র, এবং বর্তমানে তিনি সিপিআইএমের রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমাদের সাথে আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। আপনাকেও দেবনারায়ণ বাবু আমাদের চ্যানেলে স্বাগত। আজকের যে এই আলোচনাতে যে আমাদের কেন করতে হলো তার মেন কারণ হচ্ছে কৃষি বিল। কৃষি বিলের যে তিনটে অর্ডিন্যান্সের মাধ্যমে যে প্রথমে সেটা সংশোধন করা হয় এবং তারপর সেটাকে বিল হিসেবে পাস করানো হয় প্রথমে লোকসভাতে এবং তার পরবর্তীকালে রাজ্যসভায়। যদিও এই বিল পাস করা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যসভাতে। কিরকম বিতর্ক সৃষ্টি হয়েছে? স্বাভাবিকভাবে সেখানে বিরোধীর তরফ থেকে অভিযোগ উঠছে যে সেখানে সংসদের যে রুল বুক বা যে সে পার্লামেন্টারি যে প্রসিজিয়ার সেটাকে ভায়োলেট করে সেখানে বিলটা পাস করানো হয়েছে, ধ্বনিমতে পাস করানো হয়েছে, একটা অভিযোগ উঠছে। আর স্বাভাবিকভাবে আরেকটা সব থেকে বড় যে পয়েন্ট, যে তিনটে যে অর্ডিন্যান্সেস যেগুলো রয়েছে সেইগুলো, যেমন আমরা যে অর্ডিন্যান্সগুলোর নামও বলতে পারি যে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অর্ডিন্যান্স, এছাড়াও যেটা রয়েছে যে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। এই তিনটে অর্ডিন্যান্সে তিন ধরনের চেঞ্জেস আনা হয়েছে, কিছু সাবস্ট্যান্সিয়াল চেঞ্জেস। সেই পরিবর্তনগুলোর জন্য বিরোধীদের অভিযোগ যে একটা বিরাট বড় ক্ষতি হতে চলেছে চাষিদের এবং সমাজে এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও। এই এসেন্সিয়াল কমোডিটিসের যে লিস্ট সেখান থেকে কিছু জিনিসকে বার করে দেওয়ার কারণে একটা বিরাট বড় প্রবলেম হতে চলেছে। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানবো, কিন্তু তার আগে 1 মিনিট করে আমি এটার প্রাথমিক প্রতিক্রিয়া নেব কৃষি বিলের উপরে আমাদের বিকাশ বাবুর কাছে এবং অধ্যাপক দেবনারায়ণ সরকারের কাছে। স্যার, আপনার কাছে প্রথমে প্রতিক্রিয়া নিচ্ছি 1 মিনিটের মধ্যে, কি বলবেন এই কৃষি বিল সম্বন্ধে? দেশটাকে তো বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সেক্ষেত্রে কৃষি সম্পদটা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ, তাকেও মোটামুটি ভাবে বাজারে তুলে দেওয়া হলো যাতে কৃষকেরাও ধীরে ধীরে সেই ব্রিটিশ আমলের নীল চাষিদের মতো একেবারে ব্যবসায়ীদের ধনীদের কথায় তাদের চাবুকের আড়ালে চলতে বাধ্য হয়। এটাই হচ্ছে কৃষি বিলের মূল কথা। আচ্ছা, আমি এটা প্রাথমিক প্রতিক্রিয়া নেব দেবনারায়ণ বাবুর কাছে। আপনি কি ভাবছেন এই কৃষি বিলটাকে? ওয়ান লাইনার। দেখো, কৃষকের সমস্যা সমাধান হোক আমরা সবাই চাই, এবং ফোড়ে রাজও কমুক এটাও আমরা সবাই চাই। কিন্তু একটা জিনিস আমরা চাই যে কৃষকেরা ন্যায্য মূল্য পাক, তারা মাঝখানে যে ফোড়েরা তারা প্রভাব বিস্তার করে সেটা যাক, এবং যাতে কৃষির সামগ্রিক উন্নতি। কিন্তু অতীতে কখনো কৃষি নিয়ে যাই হোক না কেন পরিকল্পনা, প্রথম পরিকল্পনা থেকে আরম্ভ করে তথাকথিত প্রথম পরিকল্পনা শিল্পের দিকে যাওয়া হয়েছিল, কৃষি নিয়ে কোনো সরকারি কৃষি নিয়ে ইন্টেন্সিভ প্ল্যান করেনি। এটা বড় দুর্ভাগ্য। ইনি একসঙ্গে এসে এমন কিছু করতে যাচ্ছেন যেটা সত্যি কৃষকের বিপদ। কি কেন বিপদ, আমি 3টে বিল আমি পড়েছি এবং এক করে আমি বলবো। তবে এটা যেভাবে করা হচ্ছে, বিকাশবাবু একটু আগেই বলেছেন, এটা মূলত কর্পোরেটের স্বার্থেই বিলটাকে তৈরি করা হয়েছে। অবশ্যই। এইবার আমরা বিস্তারিত আলোচনায় আসছি। বিস্তারিত আলোচনায় প্রথমে আমি বিকাশ বাবুর কাছে আসব, তারপর আমি দেবনারায়ণ বাবুর কাছে আসছি। প্রথমে বিকাশ বাবুর কাছে জানতে চাইবো যে সব থেকে বড় বিষয় যেটা সবাই জানার জন্য অধীর আগ্রহে বসে আছে, যে বিষয়টা যে লোকসভাতে প্রথমে এই 3টে অর্ডিন্যান্সেস পাস করানো হলো এবং তারপর রাজ্যসভাতে ধ্বনি ভোটে, যেখানে বিরোধীরা একটা চেয়েছিলেন যে ডিভিশন হোক, কিন্তু তাদের যে দাবি সেটাকে নস্যাৎ করে একটা অভিযোগ উঠছে যে একটা এভাবে পাস করানো হয়। এখানে অভিযোগ উঠছে যে তারা রুল বুক ভায়োলেট করে সরকারের তরফ থেকে, এবং একটা বিরাট বড় বিক্ষোভ আমরা দেখেছি। আমরা দেখলাম যে রাজ্যসভা থেকে 8 জন সাংসদের সাসপেনশন, তার মধ্যে বামফ্রন্টের 2 জন আছেন,
দুজন তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন, মানে একটা রয়েছে, আজকে ধর্নাও আমরা দেখেছি গতকাল থেকে। তো আমি বিকাশ বাবুর কাছে প্রথমে জানতে চাইছি, স্যার আপনার কাছে আমি জানতে চাই যে আপনি বিস্তারিতভাবে আমাদেরকে জানান এই বিষয়টা, যে এই বিলটা পাস করানোর ক্ষেত্রে পার্লামেন্টারি প্রসিডিওর কি, সেটাকে ভায়োলেট কিভাবে করা হয়েছে, এবং এই সাসপেনশন এইটাই বা কতটা জাস্টিফিয়েবল, আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন দর্শকদের। দেখুন, আমার নিজের বক্তব্য হচ্ছে যে এখন তো পার্লামেন্টের অধিবেশন, পূর্ণাঙ্গ অধিবেশন হচ্ছে না, এটা একটা আনুষ্ঠানিক অধিবেশন হচ্ছে, যেখানে বিরোধীদের প্রশ্ন করবার অধিকার নেই, বিরোধীদের আলোচনা করবার অধিকার নেই। এইরকম একটা সংক্ষিপ্ত অধিবেশনে এই ধরনের গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসাটাই হচ্ছে অত্যন্ত ষড়যন্ত্রমূলক, আমার নিজের মনে হয়। তারা প্রথম থেকেই চাইছিলেন যে বিলের উপর যেন দীর্ঘ আলোচনা না হয়, কেন সময় নেই, সময় না থাকার বাহানা আছে। লোকসভায় বিলগুলো পাশ হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে লোকসভায় যাদের শক্তি বেশি তারা কেউ আপত্তি করেনি বা ডিভিশনও চায়নি। বামপন্থীদের দুজন মাত্র এমপি ছিলেন, তারা ডিভিশন চেয়েছিলেন, যে তাদের কথা ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন রাজ্যসভায় আসে তখন রাজ্যসভায় মোটামুটি ভাবে বিরোধীদের শক্তি একটু ভালো আছে, রাজ্যসভায় এই বিলের উপর আলোচনা দাবি করা হয়। কিন্তু চেয়ারম্যান, তার উপর তো ওই সময়ের বোঝা আছে, তারা কোনো আলোচনা করতে রাজি হলেন না। এরকম একটা গুরুত্বপূর্ণ বিল যখন বিরোধী এমপিরা তারা ডিভিশন চাইলেন, সেটাও করলেন না। তাহলে বিরোধীদের জন্যই তো লোকসভা, বিরোধীদের জন্যই তো রাজ্যসভা, যেখানে সরকারের বিভিন্ন পরিকল্পনা, আইন, যে সম্পর্কে বিরোধীরা তাদের স্পষ্ট মতামত দিতে পারে, এবং তার মধ্য দিয়ে হয়তো নতুন পরামর্শের মধ্য দিয়ে বিলটাকে উন্নত করা যেতে পারে। এটাই তো পার্লামেন্টের ডেমোক্রেসির সবচেয়ে বড় সার্থকতা। এখানে মেজরিটেরিয়ান রুল হয় না, এখানে রুল মেজরিটি করে, কিন্তু তার একটা কনসেনসাসের উপর হয়। তো সেটাকে তারা সম্পূর্ণ অবজ্ঞা করতে শুরু করলেন। এখন এই যখন তাদের আলোচনার অধিকারকে কেড়ে নেওয়া হলো, স্বভাবতই এমপিরা একটু উত্তেজিত ছিলেন। তারা গিয়ে বারে বারে বোঝাবার চেষ্টা করেছেন চেয়ারম্যানকে যে আমাদের অধিকার আছে, এটা আইন অনুযায়ী, রাজ্যসভার আইন অনুযায়ী আমরা ডিভিশন চাইতে পারি, আলোচনা চাইতে পারি, আপনি আলোচনার সুযোগ দিন। কিন্তু যিনি রাজ্যসভায় তখন ডেপুটি চেয়ারম্যান, তিনি আসনে ছিলেন, তিনি এই সমস্তকে অগ্রাহ্য করেছেন। স্বভাবতই একটু উত্তেজনা হয়, উত্তেজনার ফলে কেউ কেউ দৌড়ে চলে যান ওয়েলে গিয়ে তারা চেষ্টা করেন রুল বুক নিয়ে দেখাবার জন্য, এই রুল বুক ইত্যাদি। এখন 8 জন এমপি তারা সরব ছিলেন, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, শাসক দল যারা প্রথম থেকেই পরিকল্পনা করেছেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিলে আলোচনা করব না, তারা কণ্ঠরোধ করবার জন্য পরের দিন প্রস্তাব আনলেন যে 8 জনের নাম করে এদের সাসপেন্ড করা হোক। এই প্রস্তাব নেওয়াটাই তো হচ্ছে অত্যন্ত পরিকল্পনামূলক এবং উদ্দেশ্যমূলক। কেন হতে পারে তারা বলতে পারতেন যে আমরা নিন্দা করছি, এই আচরণ আমরা সমর্থন করি না, সব গ্রহণযোগ্য, কিন্তু তারা প্রস্তাবনা করলেন 8 জনকে সাসপেন্ড করে দেওয়া হোক। এখন ওরা জানতেন যে 8 জনকে সাসপেন্ড করলে পরে সমস্ত বিরোধী পক্ষে যারা আছেন তারা সবাই বিদ্রোহ করবেন, তবে মেনে নেবেন না। এটা তাদের পরিকল্পনার মধ্যেই ছিল বলে আমার মনে হয়। যাই হোক, অনেক চেষ্টা করা হয়েছে চেয়ারম্যানকে বোঝাবার। আজকে বিরোধী দলের পক্ষ থেকে গোলাম নবী আজাদ তিনি বলেছেন যে আমাদের দাবিটা কি। আমাদের দাবিটা ছিল তো মূলত কৃষকদের সুরক্ষা দেওয়া, কৃষকদের ন্যূনতম যে মূল্য, সেই মূল্যের দায়বদ্ধতা তৈরি করা। প্রধানমন্ত্রীর বক্তৃতাটা আইন নয়, এটা অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী বলছেন তো কি হয়েছে, তার কি কোনো আইনি গ্রাহ্যতা আছে নাকি? আইনি গ্রাহ্যতা নেই, ন্যূনতম মূল্যের যে গ্যারেন্টি সেটা আইনত সৃষ্টি করা হোক। তা না হলে কি হবে, এখন যারা বলছেন কৃষকেরা বিক্রি করার স্বাধীনতা পেলেন, কার কাছে স্বাধীনতা পেলেন? অসম এই যে দাবির সুযোগ, যাকে আমরা আইনের ভাষায় বলি আনইকুয়াল বার্গেনিং পাওয়ার, তা দিয়ে যে দুর্বল তার ক্ষতি হয়। আর আমাদের দেশে কৃষকেরা গরিব মানুষ, চাষাবাদ করেন, খরচা হয় বিক্রি করার সময়, তখন তারা দ্রুত যত দাম পাওয়া যায়, যাই পাওয়া যায়, কিন্তু ঋণ মেটাবার জন্য বিক্রি করেন না। এই সময় তো যদি সরকার সুরক্ষা না দেয় তাহলে আমাদের কৃষকেরা ভিখিরি হয়ে যাবে, এবং এই পরিকল্পনাটাই করছেন।
কৃষি পণ্য বাজারটা পুরোপুরি একচেটিয়া ভাবে এই সমস্ত ধান্দার পুঁজিবাদদের হাতে তুলে দাও, তারা সরাসরি ব্যবসা করবে। আর আমাদের যে কৃষি ব্যবস্থা, আমার থেকে অনেক ভালো দেবনাথ বাবু বলবেন, এটা ওর বিষয়, অর্থনীতির লোক, আমি আর সেই বিস্তারিত যাচ্ছি না। না স্যার, আপনাকে তিনটে পয়েন্ট আমি বলতে চাই স্যার, একটু তিনটে পয়েন্ট আপনাকে বলতে চাই, যেটা অলরেডি আপনি জানেন না, কিন্তু দর্শকদের জন্য এটা বলা দরকার, যে এই তিনটে অর্ডিন্যান্সে তিনটে চেঞ্জেস আনার কথা বলা হয়েছে। একটা হচ্ছে এপিএমসি অ্যাক্ট যেটা রয়েছে, এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি, তার কিছু রেস্ট্রিকশন যেটা থাকে, যেখানে ন্যূনতম সমর্থন মূল্য যেটা, সেটার উপর ভিত্তি করে একটা অকশন হয় চাষ কৃষকদের যে ফসল, সেটার মাধ্যমে এতদিন তারা করে এসেছে। এইবার যেটা করা হয়েছে যে তাদের আর কিষাণ মান্ডিতে বিক্রি করতে হবে না, কিছু চেঞ্জেস আনা হয়েছে, মানে তারা বাধ্য না, তারা চাইলে খোলা বাজারে ব্যারিয়ার ফ্রি ইন্টার স্টেট মার্কেটে তারা বিক্রি করতে পারে। আরেকটা চেঞ্জ কি করা হয়েছে, সেই চেঞ্জটা যেটা করা হয়েছে, যে একটা কর্পোরেট ফার্মিং, মানে কর্পোরেট ফার্মিং মানে হচ্ছে একটা ক্রেতা এবং কৃষকের মধ্যে একটা প্রি কন্ডিশনাল এগ্রিমেন্ট, সেটা হচ্ছে পারচেজ এগ্রিমেন্ট, শুধু ফসলের উপর যেটা হবে, এবং সেখানে কোনো ডিসপিউট সরকারের তরফ থেকে বলা হচ্ছে যদি ক্রিয়েট হয়, সে ডিসপিউটটা ক্লিয়ার হবে এসডিএম লেভেলে আর কি, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট লেভেলে। এবং কোয়ালিটি অফ দ্য ক্রপ, যেটা মানে ফসলের যে কোয়ালিটি, সেটা যখনই যে ক্রেতা রয়েছে সে অ্যাসিওর হয়ে যাবে সেই বিষয়ে, সেই দিনেই তাকে পেমেন্ট করা হবে কৃষককে, এটা সরকারের তরফ থেকে বলা হয়েছে। আরেকটা বিষয় যেটা সব থেকে বেশি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে বলে অনেকে আশঙ্কা করছে, সেই বিষয়টা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। এটা 1955 সালে প্রথম আনা হয়, এবং এখানে যেটা করা হয়েছে সরকারের তরফ থেকে, যেটা হচ্ছে আলু, পেঁয়াজ, ডাল, দানা শস্য এবং ভোজ্য তেল, এই বিষয়গুলোকে এই এসেনশিয়াল কমোডিটিজের লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এখানে বিরোধীদের অনেক অভিযোগ, বিরোধীরা বলছে এক্ষেত্রে কালোবাজারি বাড়তে পারে, বা আরো অন্যান্য সমস্যা যেটা ক্রাইসিস টাইমে অনেকে সেগুলো মূল্য বৃদ্ধি ঘটাতে পারে, এই বিষয়গুলো হতে পারে। আমি এই বিষয় নিয়ে বিকাশ বাবুর কাছে আমি জানতে চাইছি স্যারের কাছে, যে স্যার এইটা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি, আর তারপরে দেবনারায়ণ বাবুর কাছে বিস্তারিতভাবে এটা জানার চেষ্টা করব। না, আমাদের প্রতিক্রিয়া আমি তো প্রথমে শুরুতেই বলেছি অল্প কথায়, যে এটা সম্পূর্ণ পরিকল্পনা করা হচ্ছে, যে পরিকল্পনার ফলে আমাদের কৃষিজাত পণ্য তা মূলত একচেটিয়া দখল নিয়ে নেবে এই ধান্দার পুঁজিতন্ত্রের লোকেরা। আমাদের দেশে কৃষি ব্যবস্থা, একজন কৃষকের কত আছে, এক হেক্টর জমি, 2 হেক্টর জমি, তার থেকেও কম, এই ধরনের খন্ড খন্ড জমিতে আমাদের চাষ হয়। আর আমাদের চাষের সঙ্গে অনেকে যুক্ত, ক্ষেত মজুর, দিন মজুর, বর্গাদার, এই যে বিভিন্ন স্তরের মানুষেরা রয়েছেন, তাদের সুরক্ষার ব্যাপারটাও তো আছে। এই সমস্ত সুরক্ষা দেবার জন্যই এই আইনগুলো তৈরি হয়েছিল। আইনগুলো তৈরি হয়েছে কিন্তু অনেক লড়াইয়ের ফলে। প্রত্যেকটা আইন তৈরির পেছনে একটা লড়াই ছিল কৃষক সমাজের। আজকে যে আইনটা হচ্ছে সেটা পেছনে কৃষক সমাজের লড়াই নেই, এর পেছনে বহুদিন থেকেই একেবারে সরাসরি কৃষকদের থেকে শস্য ক্রয় করব এই নাম করে বড় বড় যারা আজকে মাঠ চালাচ্ছে, মল চালাচ্ছে, তাদের যারা মালিক, তারা এটা অনুপ্রাণিত করেছেন। কৃষক মান্ডিতে যখন সে বিক্রি করে, তখন কৃষকের একটা সুরক্ষা আছে, সেখানে একটা সরকারি নিয়ন্ত্রণ আছে। আমাদের দেশে সরকারি নিয়ন্ত্রণবিহীন কোনো কাজ ভালো হয়? আমরা দেখতে পাচ্ছি না প্রাইভেট স্কুলগুলো এখন কি হচ্ছে, প্রাইভেট কলেজগুলো কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রাইভেট স্কুলের অভিভাবকরা বেতন দিতে পারছেন না, চূড়ান্ত দুঃসময়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা হবে কি হবে না চিন্তায় দাঁড়িয়ে গেছে। সরকারি ব্যবস্থাপনায় থাকলে এটা হতো না। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখালাম। আর যে সময় এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটটা কি এটা সকলেই আমরা জানি। আজকে যদি এই ধরনের আনাজ পণ্যকে আমরা মজুতদারদের হাতে ছেড়ে দিই, এখনই চাষি আলু তৈরি করছে, তার দাম সে পাচ্ছে না। চাষি আলু তৈরি করছে 8 টাকা 10 টাকা, বাজারে আমাদের কিনতে হচ্ছে 30-32 টাকা। এরপর তো আরো মারাত্মক পরিস্থিতি দাঁড়াবে, দুর্ভিক্ষের মুখে ঠেলে দেবে। আমরা ইতিমধ্যেই এই প্যান্ডেমিকের মধ্যে একটা দুর্ভিক্ষজনক অবস্থায় আছি। মানুষের হাতে পয়সা নেই, তাদের কেনার ক্ষমতা নেই। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় বিভিন্ন সংগঠন তারা বাজার তৈরি করছেন, তারা রান্নাঘর তৈরি করছেন লোকের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য। সরকারের দিক থেকে তো কোনো উদ্যোগ নেই। তাহলে এই সরকার যারা শুরু দিতে পারছে না, তাদের এখন উদ্দেশ্য হচ্ছে, এতে বলতে চাই যে সরকার যে মিডল ম্যানদের দাপট কমবে এই ডাইরেক্ট কর্পোরেট যদি ফার্মিং শুরু করা হয়, মিডল ম্যানের দাপট বাড়বে। এখন যারা মিডল ম্যান দেখছেন, তারা ওই কৃষক সমাজের আশেপাশের অংশীদার।
নিশ্চয়ই মিডল ম্যানের ব্যাপারটা বাদ দেওয়া উচিত, তার জন্য একটা যুক্তিভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কর্মকাণ্ড করা উচিত। স্যার একটা বিষয়, এই যে এপিএমসি অ্যাক্ট যেটা রেগুলেশন ছিল, যেটা যে কিষাণ মান্ডির ক্ষেত্রে যেটা ছিল, যে একটা অকশন হতো এবং সেখানে কৃষকরা তাদের, সুতরাং এটা একেবারে পুরোপুরি আপনার যেটা একেবারে নীল কর হয়েছিল না, সেই নীল করের মতো অবস্থাই হবে এবং সেই বিদ্রোহের দিকে কৃষকরা যাচ্ছেন। বিস্তারিত অর্থনীতির ব্যাপারটা দেবনাথ বাবু বলবেন, ওর উপর আমি ছেড়ে দিলাম, আমি আর বেশি কথা বলছি না। আমার পরিষ্কার অভিমত, আমরা যারা এই বিভিন্ন বিলের বিরোধিতা করছি, দেশকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তার থেকে বাঁচবার চেষ্টা করতে হবে। এই প্রধানমন্ত্রী অনেক কথা বলেছিলেন, 2 কোটি লোকেদের চাকরি দেবেন, চাকরি দিতে পারেননি, বরং বেকারিত্ব বাড়ছে। উনি বলছিলেন 15 লক্ষ টাকা করে লোকের কাছে পৌঁছে দেবেন, দিতে পারেননি, লোককে বোকা বানিয়েছেন। উনি ডিমনিটাইজ করেছিলেন, বলেছেন যে সুফল না পাওয়া যায় 50 দিনের পর আমার ঝুলিয়ে মারবেন। ওকে ঝুলিয়ে মারা উচিত ছিল, কেউ মারেনি। একটা কথা উনি যা বলেছেন কার্যকরী করতে পেরেছেন? অসত্য কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, আর মানুষের এই বিভ্রান্তির মধ্যে ধর্মীয় বিভাজন করছেন। এটাই পরিকল্পনা ওদের, আর কিচ্ছু না। সুতরাং এই 3টে বিল দেশের পক্ষে বিপজ্জনক জায়গায় আমাদের খাদ্য পরিস্থিতিকে নিয়ে যাবে, এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। কৃষক সমাজ বুঝতে পারছেন, তারা আজকে রাস্তায় নেমেছেন, বিদ্রোহ করছেন, বিদ্রোহ করবেন, এবং তাদেরই আমরা সংগঠিত করার চেষ্টা করব। আমাদের কণ্ঠ রোধ করছেন রাজ্যসভায়, কিন্তু রাস্তায় কৃষকের কণ্ঠ রোধ করা যাবে না। অবশ্যই স্যার, আপনি সাথেই থাকুন। আমি দেবনারায়ণ বাবুর কাছে একবার আসছি। দেবনারায়ণ বাবু, আপনার এটাতে ওভারঅল অ্যানালাইসিস কি এই কৃষি বিল সম্বন্ধে? এটা মানুষ জানতে চাইছে, অনেক আগ্রহে তারা রয়েছে, আপনি একটু বলেন। বিকাশ বাবু যেখানে শেষ করলো আমি সেখান থেকে শুরু করি। উনি সবসময় মিথ্যা কথা বলেন। হ্যাঁ, আমার মনে পড়ে গেল শেক্সপিয়ার রিচার্ড থ্রিতে একটা কথা বলেছিলেন, ইন দাই ফাউল থট দাউ লাইয়েস্ট। আপনার অসত্য বচনে আজকে সব থেকে সর্বোত্তম মিথ্যুক তৈরি হয়েছে। মানে যত কথা এতদিন বলেছে কোনোটাই সত্য। সেই ডিমনিটাইজেশন থেকে কৃষকের ভালো করবেন, আজকে 22 সালের মধ্যে দ্বিগুণ করবেন, হয়নি। এখনই কিছুদিন আগে বললে সম্ভব না। 2 নম্বর কি বলেছিল, কৃষি ঋণ মওকুফ করবেন, করলেন না। 3 নম্বর কি বললেন, ডিজেলের দাম কমাবেন। কৃষকের ক্ষেত্রে স্বামীনাথন কমিটির 1.5 গুণ কষ্টের দাম বাড়াবেন, একটাও করলেন না, ইত্যাদি ইত্যাদি। উনি যে কথা বলেন, এরপরে এও বললেন যে কৃষকদের এমএসপি প্রাইস আমি গ্যারান্টি দেবো। আরে গ্যারান্টি তো আপনার যে বিলটা করলেন তাতে গ্যারান্টি তো কোথায়? আপনার মুখের কথা কোনো গ্যারান্টি নেই। আমি বিলটা সম্পর্কে আসছি, আমি বিলটা বের করেছি, মানে ফান্ডামেন্টাল এলিমেন্ট গুলো। প্রথমে যে কথাটা, আজকে যে বিলটা রাজ্যসভায় পাস হলো, তুমি ঠিকই বলেছো, দি এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020, এসেনশিয়াল মানে যেটা সংশোধনী বিল 2020। এতে উনি যেটা বলছেন যে আজকে লিমিটলেস স্টক, তার মানে কটা দ্রব্যের, সিরিয়ালস মানে চাল, ভুট্টো, গম, এই দানা শস্য, সমস্ত ধরনের দানা শস্য, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ, এটা আর নিত্য প্রয়োজনে থাকলো না, এটা লিমিটলেস স্টক। আবার ওরা বলছে কি না, আমাদের কিছু কিছু জিনিস বলেছি আমরা স্টকটাকে পরিবর্তন করতে পারবো। দেখো কি চালাকিটা এখানে করেছে, আমি পড়ছি। 1A সাবসেকশন 1A, তাতে বলছে দি সাপ্লাই অফ সাচ ফুড স্টাফস ইনক্লুডিং সিরিয়ালস, pulses, potato, onions, edible oils, as the government may by notification in the official gazette specify, may be only under extraordinary circumstances, which may include war, famine, extraordinary price rise, and natural calamity of grave nature. এখানে যে কথাটা বলা হয়েছিল কখন পারবে, আমি সেটা বলছি। যুদ্ধ, দুর্ভিক্ষ, মানে প্রাকৃতিক দুর্যোগ এবং এক্সট্রাঅর্ডিনারি প্রাইস রাইজ। দেখো এক্সট্রাঅর্ডিনারি প্রাইস রাইজটা কি করে বলছে, তার মানে এগুলো অস্বাভাবিক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে। এবার এক্সট্রাঅর্ডিনারি প্রাইস রাইজের কথা 2B-তে বলছে, দেখো কি বলছে, any action on imposing stock limit shall be based on price rise and an order for regulating stock limit of
any agricultural produce may be issued under this act only if there is 100% increase in the retail price of horticulture produce. B, 50% increase in the retail price of non-perishable agricultural foodstuff over the price prevailing immediately preceding 12 months, or average retail price of last 5 years, whichever is lower. আমি যেটা বলতে চাচ্ছি, কখন পারবে, কিন্তু পারার ব্যাপারটা কি, যদি হর্টিকালচার প্রোডাক্ট 100% বাড়ে এবং মানে নন পেরিশেবল কমোডিটি ফুড স্টাফ যদি 50% বাড়ে, তাহলে এটা কি করে হবে? গত 12 মাস ধরে এটা বেড়েছে, কিংবা গত 5 বছরের একটা অ্যাভারেজ ধরে, কিন্তু কোথায় পারবে না, এখানে ঢুকতে পারবে না। লিখছে প্রোভাইডেড দ্যাট সাচ অর্ডার ফর রেগুলেটিং স্টক লিমিট শ্যাল নট অ্যাপ্লাই টু প্রসেসর্স অর ভ্যালু চেইন পার্টিসিপেন্ট অফ এনি এগ্রিকালচারাল প্রোডাক্ট। এইবারে ভ্যালু চেইনটা কাকে বলছে, সেখানে কিন্তু কার্য করবে না। এক্সপ্লানেশন ভ্যালু চেইনই বলছে। দি এক্সপ্লানেশন ভ্যালু চেইন পার্টিসিপেন্ট in relation to any agricultural product means includes a set of participants from production of any agricultural produce in the field of final consumption, involving processing, packaging, storage, transportation, distribution. অর্থাৎ যারা স্টক করবে তাদের এতে কার্যকরী হবে না। অর্থাৎ প্রাইস যদি প্রচন্ড বাড়ে, তাহলে যারা স্টক করছে তাদের কার্যকরী হবে না। পরিষ্কার কি বলছে দেখো, তাদেরকে কেন কার্যকরী হবে না বলছে, if the stock limit of such person does not exceed the overall selling of installed capacity of processing or the demand for export in case of exporter, অর্থাৎ গুদামজাতকরণের সীমা অতিক্রম না করে ইনস্টল ক্ষমতার সামগ্রিক সিলিং। এটা একটা ভেগ কথা না, তার মানে তার যত ক্ষমতা আছে সেটা যদি অতিক্রম না করে তাকে হাত দেওয়া যাবে। তার মানে এমন ভাবে ফাঁক রাখলো, একটা ওয়ালমার্ট তার বিশাল গুদামজাতের খবর আছে 10 লক্ষ কোটি টন, বললো তার কমে আছে, তার মানে অস্বাভাবিক দাম বাড়লেও তাদেরকে হাত দেওয়া যাবে না। মোদ্দা কথাটা কোথায় দেখো, দেখো ফ্লোসটা কোথায়, তার মানে কোন পরিস্থিতিতে এদেরকে গায়ে হাত দেওয়া যাবে না। লিমিটলেস স্টক। তাহলে যে জিনিসগুলো আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে তুমি বলছো যে দানা শস্য, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ, এগুলোকে যারা স্টক করবে তার গায়ে হাত দেওয়া যাবে না। কেন যাবে না? কেন একটা ফ্লাগ রেখে যাচ্ছে যে তাদের স্টকটা তারা কত ইনস্টল ক্যাপাসিটি তাদের এক্সিড না করে। তারা বলবে আমার প্রচুর গুদাম আছে, আমার অনেক ক্যাপাসিটি আছে, তার থেকে অনেক কম। সুতরাং কত চালাকি করলো, অর্থাৎ এটা এমন করলো যে কোনো অবস্থায় যদি দাম মারাত্মক বাড়ে অথচ ওদের গায়ে হাত দেওয়া যাবে না, ওরাই স্টক করবে, ওদের কিচ্ছু বলা যাবে। বুঝতে পারছো কোথায়? তার মানে একমাত্র ওয়ার, ফেমিন এবং ন্যাচারাল ক্যালামিটি, সেটা তো নির্ভর করে সেন্ট্রাল গভর্নমেন্ট কাকে বলবে। সুতরাং আজকে যে ঘটনাটা ঘটলো এবং ক্লজ গুলোতে যেটা যোগ হলো, যারা এইসব বড় বড় কর্পোরেট, আজকে আদানি আম্বানি যদি ঢোকে, তাদের কত ইনস্টল ক্যাপাসিটি, কোনোভাবে দাম বাড়লে তাদেরকে হাত দেওয়া যাবে, কারণ আমার কম আছে, এখনো গুদামে কম আছে, এখনো ইনস্টল ক্যাপাসিটি পূর্ণ হয়। অর্থাৎ এদের গায়ে দাম বাড়লেও এদের গায়ে হাত দেওয়া যাবে না। অর্থাৎ এখন রাজ্য সরকার বিভিন্ন সময় দাম বাড়লে বিভিন্ন মিডল ম্যানদের গায়ে যেতে পারে। আগে কি ক্যাপাসিটি ছিল? 200 কুইন্টাল, 500 কুইন্টাল, 1000 কুইন্টাল পর্যন্ত স্টক করতে পারত, তার একটা লিমিট ছিল অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। এখন সেই লিমিটটা উঠে গেল, অর্থাৎ 12টা বাজিয়ে ছাড়লো, অর্থাৎ কর্পোরেটের হাতে চলে গেল। নাম্বার 1। এইবার আসো নাম্বার 2। আচ্ছা, বিকাশ বাবু কি উনি অফ করলেন? বিকাশ বাবু কি উনি গেছেন? হ্যাঁ, উনি অফ হয়ে গেছেন, ওনাকে আমরা আবার ইনভাইট করেছি। আচ্ছা আচ্ছা, এবার দেখো সেকেন্ড যেটা বলছো, বিল অন এগ্রিকালচার এন্ড মার্কেট, এটাকে বলা হচ্ছে ফার্মার্স প্রোডিউস ট্রেড এন্ড কমার্স প্রমোশন এন্ড ফ্যাসিলিটেশন বিল 2020। এতে দেখো ক্লজটা কোথায়। তার মানে এই ক্লজটা, মূল ক্লজ তুমি একটা বলেছ আলাদা, আমি আমার রাজ্যে যদি আলু বেশি তৈরি হয়, যে কোনো জিনিস দ্রব্য, আমি এদেরকে বাধা দিতে পারবো না, সে রাজ্যের বাইরেও বিক্রি করবে।
অর্থাৎ আমি যদি চাই আলু বাইরে যাবে না, লঙ্কা বাইরে যাবে না, বা আমাদের এই তোমাদের ডাল বাইরে যাবে, আমাদের যে দ্রব্যগুলো এই মুহূর্তে আমার দরকার, আমার পেঁয়াজ বাইরে যাবে না, আমার দরকার, আমি আটকাতে পারবো না। পরিষ্কার দেখো ক্লজে কিভাবে লেখা আছে, দেখো কি বলছি, একটু সামান্য পড়ি। প্রথম বিল 20, প্রথমে কথা হচ্ছে, আমি যে কথা বলছি এই বিল যেটা বলছে, এ বিল টু প্রডিউস ফর দ্য creation of an ecosystem where the farmers and traders enjoy the freedom of choice to sell and pursue the farmers' produce, which facilitates remunerative prices through competitive alternative trading channels to promote efficient, transparent and barrier-free interstate and intrastate trade. কোনো ব্যারিয়ার থাকবে না। এবং সেখানে বলছে শুধু ব্যারিয়ার থাকবে তা না, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট, এনি ফার্মার অর ট্রেডার অর ইলেকট্রনিক ট্রেডিং অ্যান্ড ট্রানজাকশন প্ল্যাটফর্ম shall have the freedom to carry on the interstate or intrastate trade and commerce in farmers produce in a trade area. আমি যদি মনে করি যে কোনো জায়গায় আমি পাঠাতে পারবো, এবং শুধু তাই নয়, তাতে কোনো ফিজ নেওয়া যাবে না। 6 নম্বরে আছে, নো মার্কেট ফি or cess or levy by whatever name called under any state APMC Act or any other state law, APMC Act হোক বা যে কোনো স্টেট ল কার্যকরী হবে না, shall be levied on any farmer or, তার মানে no market fee shall not be any farmer or trader or electronic trading and transaction platform for trade and commerce in scheduled platforms produced in the trade area. মানে স্টেটের ল হোক আর পিএমসি ল হোক, কোনো পয়সা এদের কাছ থেকে নেওয়া যাবে না। তার মানে আমার প্রয়োজনে আমি আলু বাড়ি রাখবো, আমার রাজ্যের বাইরে করা যাবে না, যেখানে ইচ্ছে সেখানে পাঠাতে পারে। 2, থার্ডটা আমি খুব তাড়াতাড়ি দেখছি, আরো যে কথাগুলো তুমি বলতে যাচ্ছিলে অত যাচ্ছি। এবার আছে কন্ট্রাক্ট ফার্মিং। কন্ট্রাক্ট ফার্মিং এ এটার হচ্ছে দি ফার্মার্স এম্পাওয়ারমেন্ট এন্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স এন্ড ফার্ম সার্ভিস বিল 2020। এতে লক্ষ্য করো যে আমরা কি চাই, আমরা অন্তত মিনিমাম সাপোর্ট প্রাইসটা হোক, কৃষকরা অন্তত যদি বার্গেনিং করে তার একটা রিজার্ভেশন লেভেল থাকে, মানে এই প্রাইস না হলে বাঁচবো না, এখানে কিন্তু উইথড্র করে দেওয়া হয়েছে। কি সুন্দর চালাকি। তার মানে প্রাইস আজকে ধরো পার কুইন্টাল ধান 1870 টাকা পশ্চিমবঙ্গে, কথা দিচ্ছি 1800, এখন একটু বাড়ালে 1800, প্রায় 1850 টাকা বা 1900 টাকার মতো, 1870 টাকা, মানে প্রায় 2000 টাকার কাছাকাছি। এই এবারটা বাড়ানোর ফলে প্রায় 2000 টাকা করে 1 কুইন্টাল ধান। এইবার 1 কুইন্টাল ধান অন্তত মিনিমাম তাকে অন্তত 2000 টাকা দাও, তা কিন্তু লেখা নেই। অর্থাৎ এমএসপি তে পাবে এই লেখাটা আমি পড়ছি না, এখানে পরিষ্কারই বলছে, এটা আছে 5 নম্বরে আছে, আমি তাড়াতাড়ি পড়ছি। 5 নম্বরের বি, ক্লিয়ার প্রাইস রেফারেন্স ফর এনি এডিশনাল অ্যামাউন্ট ওভার এন্ড অ্যাবাভ দ্য গ্যারান্টেড প্রাইস ইনক্লুডিং বোনাস অর প্রিমিয়াম টু এনশিওর বেস্ট ভ্যালু টু দ্য ফার্মার and such price reference may be linked to the prevailing price in a specified APMC yard or electronic trading and transportation platform or any other suitable benchmark prices. কি মাথাটা কি? তার মানে আমার আশেপাশে যে দাম আছে তার থেকে আমাকে কম দিতে পারো। তাহলে বেঞ্চমার্ক প্রাইসেস কথা যদি এখানে দিত এমএসপি প্রাইস, তাহলে একটা কথা ছিল। তার মানে ওই এলাকার যে দাম আছে তার থেকে কম তাকে দেওয়া যাবে না, চুক্তি করা যাবে না। চুক্তি চাষে কি হবে, আমার ওই এলাকায় এগ্রিকালচারাল মার্কেটিং এর দাম আছে বা ওইখানে যে দামটা প্রিভেল করছে, ধরে নিলাম ওখানে 1000 টাকা দাম পার কুইন্টাল ধানে প্রিভেল মুহূর্ত করতেই পারে, বলে এখন তোমার দাম 2000 টাকা নেই, সুতরাং স্থানীয় দাম বললো তার থেকে কম দেওয়া যাবে। তাহলে আমার প্রশ্ন, তাহলে করলোটা কি? অন্তত এমএসপি প্রাইসটা দিক, এখানে লেখা নেই। এখানে বলা আছে বেঞ্চমার্ক, সুইটেবল বেঞ্চমার্ক প্রাইস। একে মগের মূল্য নাকি? হোয়াট ইজ বেঞ্চমার্ক প্রাইস? বেঞ্চমার্ক জানতে চাই তোমার দিলে তুমি
এই বিষয়ে একটা জিনিস আমাকে জানতে চাইছি, এই যে কন্ট্রাক্ট ফার্মিং এর যে দামটা ধরুন নির্ধারণ হবে ফসলের, সেটা ধরুন কন্ট্রাক্টে যা নির্ধারণ হলো, আর যখন ফসলটা উৎপাদিত হলো তখন যদি দেখা যায় যে ফসলটার দাম মার্কেটে ভ্যালু ডাউন হয়ে গেছে, তখন কি হবে? হ্যাঁ, তখন যদি মার্কেট হয় তখন কিন্তু দিতে বাধ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে তখন কিন্তু দিতে বাধ্য। এইটাই কন্ট্রাক্ট ফার্মিং। কন্ট্রাক্ট ফার্মিং মানে কি, আমি যা দাম বলেছি তাতে তুমি দিতে বাধ্য, এইটি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, বার্গেনিং পাওয়ারটা কোথায়? পশ্চিমবঙ্গের 95% মার্জিনাল এবং মিডিল ফার্ম, যাদের জমি তার মানে 1 হেক্টরের কম, মানে আমি তুমি ধরে নিলাম মানে 3 5 বিঘের কম, অন্তত 96% লোকের, এবং আরো বলছি প্রায় 70% লোকের বিঘে হচ্ছে 5 বিঘেরও কম। আরো পরিষ্কারে বলছি 60% লোকে 3 বিঘারও কম। এর থেকে আর অসুবিধাটা কোথায়? এরা বার্গেনিং কি করবে? এরা যদি একটা মার্কেটিং সিস্টেম মানে কোঅপারেটিভের মধ্যে আসে, তাহলে একটা বার্গেনিং পাওয়ার বাড়ে। এটা তো বার্গেনিং নেই, এদের যা দেবে তাই। বুদ্ধিটা কোথায়? একটা বড় ফার্মারের একটা বার্গেনিং থাকে, যার 20 বিঘে 30-40 বিঘে জমি আছে, বা 30 হেক্টর জমি আছে, 5 হেক্টর জমি আছে। এদের 3 বিঘে 4 বিঘে মার্জিনাল, ম্যাক্সিমাম মার্জিনাল, 60 থেকে 70% মার্জিনাল, 3 বিঘের বা কম। 3 থেকে 4 বিঘের মধ্যে যারা জমি, তারা কি বার্গেনিং করবে? আমার 10 কাঠা জমিতে আলু দেবো, থাকবে কে? কেউ থাকবে না, ও নিজেই করবে। প্রশ্ন তার একটা মার্কেটিং, এই সিস্টেমটাকে বার্গেনিং করা। আমার প্রশ্ন হচ্ছে সমস্ত দিক থেকে ফ্লসটা হচ্ছে। না দেবনারায়ণ বাবু, এখানে একটা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে মার্জিনাল ফার্মার্সদের সংখ্যা একটা বিরাট বড় অংশে আছে। কারণ আমাদের এখানে জমি রাখার একটা আইন আছে, যে আপনি এত বেশি জমি রাখতে পারবেন না, একটা অ্যাক্ট আছে। এমনিতেই আমাদের তারপরে ভাগ চাষ করে, মানে বর্গা রেকর্ড করে অপারেশন বর্গার পরে যে ঘটনাগুলো ঘটলো, যাদের জমি ছিল তারা অনেকটা বিক্রি করেও ফেলেছে। যে এই ভাগ চাষিতে দিতে গেলে আমাদের সম্ভব, কিছু লোক বিক্রি করে এখন প্রায় বললাম তো, মার্জিনাল ফার্মার হচ্ছে প্রায় 65%, এবং স্মল মিলিয়ে, মার্জিনাল এবং স্মল মিলিয়ে আমাদের মানে 3-5 বিঘে পর্যন্ত জমি হচ্ছে 96% আমাদের। এবং আমি তো বলছি 60 থেকে 65% হচ্ছে 3 থেকে 3.5 বিঘে জমি, মানে 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 1 একর, যেটাকে বলে 3 থেকে 3.5 বিঘের মতো জমি। বার্গেনিং আপনাকে জিজ্ঞেস করছি, এই যে বললেন আপনি চাষিদের সাথে বার্গেনিং যেটা হবে আর কি, মানে কর্পোরেটের, এই ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট হয়, মানে যেটা বলা হয়েছে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে, ডিসপিউট হলে এসডিএম লেভেলে সেটা নাকি মানে বিষয়টা রিজলভ করা হবে, সেটা কি হবে? না না, সেটা নির্ভর করছে। শোনো, দুটো পার্টি, একটা লক্ষ্য করো, একটা হচ্ছে ক্রেতা, একটা বিক্রেতা, মানে কি প্রডিউসার যদি মার্জিনাল হয়, তার সে বার্গেনিংটা কোথায়? তাকে যা বলবে তাই শুনবে। এই বার্গেনিংটা নির্ভর করে তার অবস্থার পরে। এটা কি এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো তৈরি হয়নি। এদেরকে যদি একসঙ্গে ইউনাইটেড হয়ে, ধরুন 50 জন একসঙ্গে হলো, এরপর একটা বার্গেনিং পারে, সেটা যদি না হয়, ইন্ডিভিজুয়ালি যখন করতে যাবে তখন সমস্যা হবে। আমি বলছি, প্রশ্ন হচ্ছে এর জন্য মানে বিভিন্ন রকমের সিস্টেম চালু করতে হবে। প্রয়োজনে এদের কোঅপারেটিভ সিস্টেম এনে যদি এদেরকে কার্যকরী হয়, তাহলে নিঃসন্দেহে একটা সুবিধা আছে। কিন্তু এটাও সত্য, তোমাকে আর একটা কথা বলছি কৈলাস, যে জিনিসটা হচ্ছে, তুমি জানো না, আমি একটা বই পড়েছিলাম, এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং ইন সাউথ ইস্ট এশিয়া, 3 কান্ট্রি স্টাডি, এডিটেড বাই ডেভিড গ্লোভার অ্যান্ড লিমটেক গ্রি। এরা 80 যে শেষে এই বইটা লিখেছিল। 3টে রাজ্য, দেশ হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এরা খুব মার খেয়েছিল, দুটো সমস্যা, ওই স্মল এবং ওই বার্গেনিং করতে পারে না বলে, এবং তা দিয়ে বিশাল হয়েছিল। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাক্সিমাম রাজ্যগুলো মার খেয়েছে, কারণ যারা করছে আর যাদের সঙ্গে করছে, এদের মধ্যে একটা বিরাট তফাৎ। এদের যে দামটা ধরে নিলাম লোকাল দামের থেকে একটু বেশি নিল, এটা তো তাদের কাছ থেকে নিল, আবার কস্ট ইফেক্টিভ নয়। তাকে বলা হচ্ছে তুমি এইভাবে চাষ করো, সেই কস্টটাও তুলছে না, তাতে দেখা গেল কস্টের বেশি হয়ে গেল, বলে ফেললে একটা আলাদা। ফলে এই 3টে দেশে মারাত্মকভাবে বিপর্যয় হয়েছে। আর একটা বিপর্যয় হয়েছে,
এরা এখানে বিক্রি করবে কিনা সন্দেহ। ভোক্তার ক্ষেত্রে দামও বেড়ে গেছে। সেই সব দেশে ওই দ্রব্য যখন কিনতে হচ্ছে, ওই ওয়ালমার্টের কাছ থেকে কিনতে হচ্ছে, ওই অ্যামাজনের কাছ থেকে কিনতে হচ্ছে, ওই ফ্লিপকার্টের কাছ থেকে কিনতে হচ্ছে। ওরা যে দাম নেবে তাই, তার মানে উৎপাদককে ঠকানোর পথ, আবার ভোক্তাকে তুমি ওদের কাছ থেকে কিনতে হবে, ওদের বিভিন্ন যে চেন থেকে তোমাকে কিনতে হবে, সেই দামটা অসম্ভব বেশি। তার মানে তোমাকে ওরা ওদের হাতে যখন গেল, তখন এরা এখানে রাখবে কিনা, এই দেশে রাখবে, এর মানেটা কোথায়? সে তো পাঠিয়ে দেবে অন্য দেশে যেখানে দাম বেশি পাবে। এখানে বললো তোমার, তার মানে ভোক্তার ক্ষেত্রটা মুশকিল। শুধু উৎপাদক দেখলে তো হলো না, যারা কিনছে তারাও কি, আজকে তো অনেকে উৎপাদন যখন বেশি হচ্ছে অত্যন্ত কম দামে কিনতে পারছি, হঠাৎ দাম বেড়েছে তার কারণও আছে। তার মানে আমফানের পরে বর্ষা হয়েছে, দাম বেড়েছে, কিন্তু 2 মাস পরে দাম কমে যাবে অসম্ভব দামে। পটল তুমি 10 টাকা 20 টাকাও পেয়ে যাবে কিলো, অনেক কিছু, ঢেঁড়স, ভেন্ডি, মানে অন্যান্য প্রত্যেকটা দ্রব্য কমে যাবে। কিন্তু ওদের ক্ষেত্রে যখনই চলে যাবে তুমি পাবে না কখনো, তখন দাম হয়তো 70-80 টাকায় থাকবে, ওই দামটা কম, কারণ সবসময় দাম ওদের কাছে। তখন তোমার কিনতে হচ্ছে ওদের কাছ থেকে, এদের কাছ থেকে কিনতে পারছো না, কিনতে হচ্ছে ওয়ালমার্ট, ওই আদানি আম্বানি যারা এই জিনিসটাকে ধরবে। সমস্যা দুদিকে, একদিকে প্রডিউসারের ক্ষেত্রে সমস্যা, কারণ কস্ট ইফেক্টিভ করার জন্য সেও লুজার হচ্ছে, কারণ ইন্ডিভিজুয়ালি যখন তারা করছে তখন লুজার হচ্ছে, কোঅপারেটিভ করলে তারা লাভবান। সেই সিস্টেমটা কেন এখানে রাখা হয়? আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি আপনার কাছে, যে অনেকে বলছে যে এই মান্ডি প্রথাটা তুলে দেওয়ার কারণে যে রাজ্যের যে একটা অধিকার, বা রাজ্যের যে ফেডারেল ইউনিয়ন হিসেবে একটা অধিকার আছে, ফেডারেল স্টেট হিসেবে, তো সেটা আপনার কিভাবে মনে হয় যে সেটা লঙ্ঘিত হচ্ছে? অনেকে বলছে যে একটা সাডেন ট্যাক্স পাঞ্জাব হরিয়ানা আর্ন করতো মান্ডি থেকে, সেটার চলে যাবে, এরকম একটা ব্যাপার। আমি তো কিছুই পড়লাম, মানে মার্কেট বিল যেটাকে বলছো, বিল অন এগ্রিকালচারাল মার্কেটে, এই মার্কেট করা মানে কোনো কিছু নেওয়া যাবে না, এপিএমসি নিতে পারবে না, রাজ্য সরকার নিতে পারবে না, তার মানে কেউ কিছু নিতে পারবে না। এক, দ্বিতীয়ত তুমি লক্ষ্য করো, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তো রাজ্যের বাঁচার জন্য দরকার। পশ্চিমবঙ্গে যদি আলুর দাম আজকে বেড়ে গেছে বলে মমতা ব্যানার্জি সরকারের উপরে দোষারোপ করা হচ্ছে। আরে মমতা ব্যানার্জি তো কদিন আগেও তো বলেছে, গত 12 তারিখে টেলিগ্রামে বেরিয়েছে, একটা বড় সংখ্যক আলু বাইরে চলে যাচ্ছে, কারণ অর্ডিন্যান্সটা প্রথমে কার্যকরী হয়েছে কিন্তু অনেক আগে, 5 জুন 2020 অর্ডিন্যান্স আগে হয়েছে, আইনটা পাস হলো। অর্ডিন্যান্স হওয়া মানে কেউ আটকাতে পারবে না, কারণ আমার আলু আমি বাইরে, ও আলু বাইরে চলে গেছে, রাজ্য সরকার চাইলেও দেবে না। মানে রাজ্য সরকার যদি চায় যে আমি আমার জনগণের স্বার্থে এই মুহূর্তে আলু আমাকে রাজ্যে রাখতে হবে, পারবে না। স্টক পে বলবে তুমি স্টকটা ক্লিয়ার করো, দেব না। তার মানে সব দিক থেকে রাজ্য সরকারকে শেষ করে দিবে। পয়সা তো আলাদা, শেষ তো আলাদা, কিন্তু রাজ্যের ভালো জিনিসটাকে নির্ভর করে এই দাম যদি কম থাকে, দাম যদি কম না থাকে তাহলে দোষারোপ করে রাজ্য সরকারের পরে, রাজ্যের হাতে আর কিছু রইল না। কারণ এই যে দ্রব্যগুলোকে যদি স্টকলেস, লিমিটলেস স্টক করে দেয়, তাহলে কার হাতে চলে যাবে? যারা বিগ কর্পোরেট, যারা এখানে ঢুকবে, বিগ কর্পোরেট, ওই আদানি আম্বানি ওয়ালমার্ট, এরাই ঢুকবে, 5-7 জনেই করবে। দক্ষিণ পূর্ব এশিয়া কি হয়েছিল, 2 জনে মাত্র স্টক করেছিল, সবাইকে কিনে নিয়েছে। এখন দেখো না, আমাজন ফ্লিপকার্টকে কিনে নিচ্ছে, মানে এই যে মানে জিওকে, অনেক অনেক কিন্তু অনেক কিন্তু এই জিও এর মধ্যে ঢুকে গেল। তার মানে কি একটা লোক 2টো লোকে থাকবে, বাকিগুলো সব এ ওর কাছ থেকে কিনে নিচ্ছে। কিনে নেওয়ার ফলে যখন 1-2 জন থাকছে, তখন কোটরি হচ্ছে, এই তোর তো আমি হাত দেবো না, আমার হাত দেবো না। এটা হচ্ছে আরো মারাত্মক। যদি উৎপাদক যদি 2 জন বা 5 জন থাকে, এর থেকে মারাত্মক আর কিছু হতে পারে না। উৎপাদক যদি 10,000 থাকে, 20,000 থাকে, মানে যারা স্টক করবে তারা যদি 20,000 থাকে, তাহলে কিন্তু স্টক যারা তারা যদি 4-5 জন হয়, তাহলে আরো মারাত্মক। রাজ্য সরকার অবস্থা খুব খারাপ, একটা একচেটিয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বিরাট প্রবল হয় দেখা যাচ্ছে। একচেটিয়ার অবস্থাটা মারাত্মক। আমি বলছি না, তুমি দেখো আজকে ক্যাশ অ্যান্ড ক্যারি, এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, নিশ্চয়ই এটা ভালো করছে কিছু জায়গা, এদের কাছে রাজ্যের নিয়ন্ত্রণ আছে। তার মানে যেসব জায়গায় ওরা প্রডিউসারের কাছ থেকে নিচ্ছে, ভালো দাম দিচ্ছে, কিন্তু রাজ্যের নিয়ন্ত্রণ আছে। কিন্তু এক্ষেত্রে তো রাজ্যের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, রাজ্য সরকার ছোটো জগন্নাথ হয়ে থাকবে। সমস্যাটা তো এখানে। আমি সেই জন্য বলছিলাম যে 3টে বিল তোমাকে আমি পড়লাম, এই বিলের মধ্যে ফ্লস গুলো রয়ে গেছে। তার মানে আজকে যদি ওরা বলে হ্যাঁ আমরা দেব,
আরে প্রধানমন্ত্রী বলছে আমি এমএসপি গ্যারান্টি দিচ্ছি, তুমি মুখে গ্যারান্টি দে, তুমি ইতি লেখো। তুমি তুমি যে পাস করেছো বিলটা, সেই বিলে তুমি লেখো। ওখানে ওই কথাটা না লিখে আমি যে কথাটা বলছিলাম, ওখানে কি আছে, বেঞ্চমার্ক প্রাইস অর এনি আদার সুইটেবল বেঞ্চমার্ক প্রাইস না দের অর এমএসপি প্রাইস দাও না। তুমি এমএসপি দাও, কিচ্ছু দেয়নি, ওটা হচ্ছে স্বার্থে। তার মানে ওরা প্রয়োজনে বার্গেনিং করে ওদেরকে অনেক কম দামে নিতে পারবে, এইটাই হয়েছে। আরেকটা জিনিস জানতে চাইছি আপনাকে, শান্তা কুমার কমিটির যে রিপোর্টটা যেটা এসেছিল আপনি জানেন, যে তাতে বলা হয়েছিল ফুড কর্পোরেশন তুলে দেয়া এবং এমএসপি কে তুলে দেয়া। তো ওভারঅল ফুড কর্পোরেশনকে যদি তুলে দেওয়া হয় তাহলে দেশের বন্টন ব্যবস্থা কিভাবে প্রভাবিত হবে বলে মনে হয় আপনার? তার মানে কোনো দায় থাকলো না সরকারের, কোনো দায়। এতে কিন্তু সেটা কথাটা বলা হয়নি, এতে ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে কথাটা লেখা আছে, কিন্তু এতে কিন্তু সেটা বলা হয়। এটাই কি অ্যাক্টে কিন্তু বলা হয়েছে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা থাকবে, এখানে কিন্তু অ্যাক্টে লেখা আছে। কিন্তু যেটা বললো, আমার প্রশ্ন আস্তে আস্তে ওটা তুলে দেবে, কারণ এরা কোনো দায়, সরকার কোনো বেনিভোলেন্ট সরকার হবে না, ওটা সব প্রাইভেট মার্কেট করবে, এমনি অটোমেটিক্যালি করবে, তাতে যে বাঁচবে বাঁচবে, যে বাঁচবে। বেনিভোলেন্ট সরকার মানে কি? আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আজকে ওয়েলফেয়ার ইকোনমিক্স কাকে বলে? যেখানে বেশিরভাগ লোক, এখানে 90% লোক দারিদ্র সীমার নিচে, তথাকথিত তুমি যদি ধরো $2 হিসাবে যদি চিন্তা করো, প্রায় 90% লোক দারিদ্র সীমার নিচে। সেই লোকগুলোকে যদি বাঁচাতে না পারা যায়, তাহলে এই 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 থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে লাভটা কি? তার মানে যেভাবে ওকে নাচাচ্ছে, কর্পোরেটটা যেভাবে নাচাচ্ছে সেইভাবে নাচছে। এর জন্য কর্পোরেট থেকে বিরাট একটা বেনিফিট আছে, তা না হলে এই কথাগুলো এইভাবে লেখা হয়? মানে যে কথাগুলো কর্পোরেটের দ্বারা এই বিলটা তৈরি হয়েছে, মানে কর্পোরেট হ্যাভ প্রিপেয়ার দ্য বিল। এই বিলটা আমি পড়ে মনে হলো যে এই বিলটা যারা কর্পোরেটরা, তারাই বিলটাকে তৈরি করেছে, কোনো বেনিভোলেন্ট সরকার বিলটা তৈরি করেনি, অথচ আমরা সেটাকে খাচ্ছি। কতদিন খাবো আমি জানি না এই বিলটা। আমি তো চাই রাজ্য কৃষকরা সত্যি ভালো দাম পান। হ্যাঁ, কন্ট্রাক্ট ফার্মিং চলবে, কিন্তু তার একটা পদ্ধতি আছে, তার সঙ্গে রাজ্য সরকারের একটা পার্টিসিপেশন দরকার আছে, তারপরে কোঅপারেটিভ সিস্টেমের একটা পার্টিসিপেশন দরকার আছে। সেই ক্লজগুলো যদি থাকে সমস্যা নেই। আমিও চাই মিডিলম্যানের একটা বড় অংশ চলে যাক, কিন্তু মিডিলম্যানের আজকে ক্ষুদ্ররাও তো মিডিলম্যান কারা না? বড় লোক, মানে পাইকারি বিক্রেতা আর খুচরো বিক্রেতা, কয়েক লক্ষ পাইকারি খুচরো বিক্রেতা, তা এদের যদি সব বলি চোর, এরাও তো এরপরে বাঁচছে। আমার প্রশ্ন, এই লোকগুলোকে ছেড়ে দিলাম, এরাও বাঁচবে, এদের তো পদ্ধতি দিতে হবে। আমি ধরে নিলাম কন্ট্রাক্ট ফার্মিং হলে এই অন্তত উৎপাদকের একটা ব্যয় হবে, কিন্তু সেখানে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সেখানে কোঅপারেটিভ সিস্টেমকে যদি তৈরি করে এইটাকে করার সুবিধা করে দিত, যে এই সিস্টেম ইন্ডিভিজুয়ালের কাছে যাওয়ার আগে একটা কোঅপারেটিভ করা যাবে, সে কোঅপারেটিভ করে যদি কন্ট্রাক্ট ফার্মিং হয়, তাহলে বেনিফিটটা বেশি। এই সিস্টেম এখানে কোথাও লেখা নেই। ইন্ডিভিজুয়ালি করবে, যার 10 কাঠা জমি আছে তার সঙ্গে চুক্তি করবে, যার 1 বিঘে জমি আছে তার সঙ্গে চুক্তি করবে। পশ্চিমবঙ্গে 3 বিঘে ম্যাক্সিমাম করতে পারে, কিন্তু 3 বিঘাতে এক ফসল হবে না। কোনোটায় আলু, কোনোটায় ধান, কোনোটায় তৈলবীজ, কোনোটায় ডাল। এগুলো তো ওরা করবে না, ওরা বলবে আলুর জন্য তোমার 10 কাঠা দাও। 10 কাঠার সঙ্গে একজনে বলছে, আর একজনের সঙ্গে আশেপাশে করছে, যা যা করছে এক একজন ইন্ডিভিজুয়াল করছে। তখন পুয়োর কত, তারপরে নির্ভর করছে তার বার্গেনিং পাওয়া। দরকার নেই ও আমার আলু বিক্রি হয় 9-10 টাকা করে, আমি তো 12 টাকা পাবো। দেখা গেল সেবারে আলুতি 18 টাকা দাম হয়ে গেল, এমনি উৎপাদন খরচ, ও লস খেল। বাজার দাম হয়েছে 30 টাকা। আজকে পশ্চিমবঙ্গে আলুর দাম 30 টাকা। তুমি পাশে চলে যাও, ঝাড়খণ্ডে চলে যাও, বিহারে চলে যাও, উড়িষ্যা চলে যাও, 40-45 টাকা করে আলুর দাম। সেখানে কেউ কিছু, কারণ এইখান থেকে আলু যাচ্ছে তো ওখানে, এবং যাচ্ছে বলে এই ধানের মেন প্রোডাকশন তো পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবে, কিন্তু এখানে থাকছে না তো। হ্যাঁ, কোনো কারণে দেবনারায়ণ বাবুর নেটটা আটকে গেছে, ইন্টারনেট।
হ্যাঁ, কি বলছিলে? আমাকে এই এখনই সিএন বললো আগামীকালের জন্য বুক করলো। সিএন এক্ষুনি ফোন করলো, বললো কালকে আপনি কোথায় আমার সঙ্গে থাকতে, মানে কালকেরটা বুকড হয়ে গেল, এই মুহূর্তে ফোনটা হলো। যাকে তুমি যে কথাটা বলছিলে, আমি তো চাই কৃষকরা বাঁচুক, আমিও চাই নিশ্চয়ই, কিন্তু তার জন্য ক্লজ গুলোকে আরো পিউরিফাই করতে হবে। এই যে বিলটা লেখা হয়েছে, কর্পোরেটটা বিলটাকে তৈরি করেছে, কোনো বেনিভোলেন্ট সরকার বিলটা তৈরি করেনি। আমার দুঃখটা হচ্ছে এই বিলটাকে আমাকে যে তিনটে জিনিস আমি তোমাকে বললাম, আমার কাছে এখানে তিনটে জিনিস পেলে, লিমিটলেস স্টক অফ নেসেসারি কমোডিটি এসেনশিয়াল, এটাকে বাঁধন করা গেল না। তার মানে যে ক্লজটা এখানে দিয়েছে তাতে ওদেরকে আটকানো যাবে না। আটকানো যাবে কখন? যদি যুদ্ধ হয়, দুর্ভিক্ষ হয়, ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, সেগুলো নির্ভর করে কেন্দ্রীয় সরকার বলবে কিনা। পশ্চিমবঙ্গে যেটা হলো, আমপান হলো, কিচ্ছু হয় না, ওটা ন্যাচারাল ক্যালামিটি না, কেন্দ্রীয় সরকার স্বীকার নাও করতে পারে। সুতরাং এও একটা ভেগ ব্যাপার। এবং যেখানে 100% হর্টিকালচার কিংবা কর্পোরেটটা নিয়ে নন পেরিশেবল যদি 50% বাড়ে বা যাই বাড়ুক না করে, এদেরকে হাত দেওয়া যাবে না। কারণ তাদেরকে বলা হচ্ছে যদি তাদের স্টক সেলিং মোট ক্যাপাসিটির কম হয়, আচ্ছা ওয়ালমার্ট বা আদানি আম্বানি যদি বলে যে আমার স্টক হচ্ছে 50 লক্ষ কুইন্টাল, আমার আছে 2 কুইন্টাল, মানে 10 লক্ষ কুইন্টাল আছে, এখনো আরো 40, সুতরাং আমি এখন স্টককে তোমার হাতে দিতে পারবো না। এটা তাদের হাতের পরে নির্ভর করে। কত বড় ভেগ কথাটা! তার মানে দাম বাড়লেও তাদের হাতে যাওয়া যাবে না। কি সুন্দর বক্তব্য! আমার প্রশ্ন হচ্ছে, প্রচন্ড যদি দাম বাড়ে, 100% দাম বাড়ে, 250 এইসব দাম বাড়লেও কিন্তু ওরা যদি বলে যে আমার স্টক, আমার সেলিং এর কম আছে, পশ্চিমবঙ্গে আমার স্টক ধরে নিলাম 5 লক্ষ কুইন্টাল স্টক, আমার মাত্র 50,000 কুইন্টাল আছে, আমি ভাই দিতে পারবো। তার মানে কি? ওদেরকে বাঁচিয়ে দিল। তার মানে স্টক যারা, এদেরকে নাম দিচ্ছে কি, আমি তোমাদের ভ্যালু চেইন পার্টিসিপেন্ট, এরা ভ্যালু অ্যাড করছে, স্টক করার ফলে ভ্যালু অ্যাড হচ্ছে। তার মানে প্রসেসিং করলে তাদের ভ্যালু অ্যাড হচ্ছে, তারপরে তুমি ট্রান্সপোর্টেশন করলে তাদের ভ্যালু অ্যাড হচ্ছে। তার মানে যারা যারা ব্যবসা বিভিন্নভাবে, তাদেরকে কিন্তু হাত দেওয়া যাবে না। তারপরে আমি কি বললাম? তারপরে আমি তোমাকে বললাম যে এই দেশ রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, তাহলে কোনো রাজ্য সরকার একে হাত দিতে পারবে না এবং কোনো ফি নিতে পারবে না, এগ্রিকালচার মার্কেটিং নিতে পারবে না, রাজ্য সরকারও নিতে পারবে না। তাহলে কত বড় রাজ্য সরকারের সমস্ত, রাজ্য সরকারের একটা ইনকাম সেখান থেকে চলে যাচ্ছে, সেখানে যেটা কৃষিতে যেটা ব্যবহার করে। মনে করি সেটা তো ছেড়ে দাও, আমি মনে করলাম ওদের জন্য, সেটা অন্য বক্তব্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি রাজ্যের লোককে বাঁচানোর জন্য এই মুহূর্তে তোমার আলু আছে, পশ্চিমবঙ্গে যথেষ্ট আলু আছে, 110 লক্ষ কুইন্টাল আলু হয়েছে, সেখানে 90 আমাদের লাগে। আমাদের এখনো যা আছে আলু আছে, কিন্তু আলু সব বাইরে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম আলু। 10ই এবারে দেখবে এই মাসের 10 তারিখে পুরোপুরি টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছিল, পরিষ্কার দেখবে একটা অংশ আলু কিন্তু বাইরে চলে যাচ্ছে, সরকার বাধা দিতে পারছে। কারণটা কি? কারণটা এই অর্ডিন্যান্স করা হয়েছে কবে? 5th day of June 2020, ওই অর্ডিন্যান্সের বলে তারা বাইরে চলে যাচ্ছে। তাহলে আমি আলুকে বাদ দেবো না। পেঁয়াজ, আজকে পেঁয়াজের দাম 40-45 টাকা, প্রথমে যখন হয়েছিল তখন 8 থেকে 10 টাকা, 40 টাকা হলে কত হয়? 4 গুণ, 800 টাকা হবে। স্টক যারা করবে বলবে যে আমার স্টক, দাম যতই বাড়ুক আমার স্টক পরিপূর্ণ হয়, স্টক আমার তো সেলিং এর থেকে কম। সুতরাং কি করে হাত দেবে? আমি তো বলছি দেশটা চলছে কি করে? আমার দুঃখ হচ্ছে যে এই বিলটাকে তৈরি করলো কারা। আমার লাস্টে একটা কথা আমি বলছি, জানতে চাইছি, এই বিলটাকে কেন্দ্র করে যে এই যে ধরুন বিরোধিতা হচ্ছে, বিভিন্ন জায়গায় কৃষকদের বিক্ষোভ দেখতে পাচ্ছি, অনেক জায়গায় শুনতে পাচ্ছি কৃষকরা ভারত বন্ধ ডাকতে চলেছেন, বিভিন্ন জায়গায় কৃষকদের উপর লাঠিচার্জ হচ্ছে, এই সব মিলে আজকের দিনে আপনার কি মনে হয় যে এইটাকে কেন্দ্র করে দেশের রাজনীতি বা রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নিতে চলেছে? আমার মনে হয় ওরা ওটাকে কমিয়ে দেবে, অন্যভাবে ওটা ট্যাকল করবে, বলে হ্যাঁ সব বলেছি, ও আমার সব আছে, ও বেশি বাড়লে আমি ঠিক ম্যানেজ করে নেব। আমরা এই যে বলছে না, মোদী সরকার বলেছে এমএসপির কম দেবো না, আর লেখা কোথায়? তুমি ওখানে একটা ভেগ কথা লিখে গেছো, বেঞ্চমার্ক প্রাইসেস, সুইটেবল বেঞ্চমার্ক, তুমি ওখানে যদি লিখলে এমএসপি প্রাইস,
তুমি ওখানে লিখলে না কেন? আমি মুখে বলছি তো উনি যে কথাগুলো বলেছেন উনি হয়েছে একটাও? তুমি বলো একটা কথাও কার্যকরী হয়েছে? ডিমনিটাইজেশন থেকে তুমি কৃষকদের সম্পর্কে 22-এর মধ্যে আমি তো আগেই প্রথমে বলেছি যে দ্বিগুণ হবে, হয়নি। তারপরে স্বামীনাথন কমিটি পারেনি, তার মানে বাড়েছে কত? 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে কস্টে। তারপরে তুমি এদের ঋণ মওকুফ করতে পারেনি। তারপরে এদের মানে আজকে পেট্রোল ডিজেলের দাম কোথায়? কৃষকের সাহায্য কৃষকের দিতে পারেনি। কৃষকের ট্রান্সপোর্টেশন, কৃষকদের স্টোরিং যে সেটাও তো কোল্ড চেইন বাড়াতে পারেনি। মাত্র 10,000 কোটি টাকা 5 বছরের জন্য, 10,000 কোটি টাকা কোল্ড চেইন কি হয়? 1 বছরে 1 লক্ষ কোটি টাকা দাও। একটা সারা ভারতে কোল্ড চেইনের জন্য 1 লক্ষ কোটি টাকা দাও, ইন্ডাস্ট্রির পিছনে অনেক টাকা দাও, সেইটা তৈরি করো, একবারে কোল্ড চেইন তৈরি হোক। তুমি তা করবে না, রাজ্য সরকার কোল্ড চেইন করবে। প্রশ্ন হচ্ছে এখন কোল্ড চেইনটা ওরাই করবে। তার মানে আমরা হচ্ছে কর্পোরেটের হাতে পুতুল, ওরা যা বলবে আমরা সেইভাবে বলবো। দুঃখ হচ্ছে এইখানটা। যাই হোক, দেবনারায়ণ বাবু, আজকে আপনার সঙ্গে যে আলোচনা হলো, আমাদের সময় তো প্রায় শেষের দিকে, এতে অনেক কিছু এই বিলের সম্পর্কে যে মানে ডিটেলস বিষয়গুলো বা প্রতিটা পয়েন্ট কি সেকশনে বলা হয়েছে, কিভাবে মানুষ প্রভাবিত হতে পারে, সেইগুলো সম্বন্ধে মানুষ অবশ্যই জানতে পারলো। এবং স্বাভাবিকভাবেই আমরা অপেক্ষায় আছি যে দেশের রাজনীতি বা রাজ্য রাজনীতি এটাকে কেন্দ্র করে কোন দিকে টার্নিং নেয়। এই প্রোগ্রামের প্রথম দিকে আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এর আগে আমাদেরকে বলেছেন যে সেখানে রাজ্যসভাতে কি পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, বিলটা কিভাবে পাস করানো হয়েছে, বা এটার উপর ভিত্তি করে কৃষি বিলের উপরেই বা ওনার কি মন্তব্য সেটাও তিনি বলেছেন। যাই হোক, এই প্রোগ্রামে আপনাদের দুজনকেই, বিকাশবাবু এই মুহূর্তে নেই আমাদের সাথে, ডিসকানেক্ট হয়ে গেছেন। বিকাশবাবুকেও ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ জানাই দেবনারায়ণ সরকার অর্থনীতিবিদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ জানাই দর্শকদেরকে আমাদের এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।